শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ, পতনের মুখে পড়ছে নেতানিয়াহু সরকার। জানিয়ে দেব, রাশিয়া বিজ্ঞানীদের গ্রেফতার করছে। জানিয়ে দেব, ইউক্রেন সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছেন নারী সেনারা। সর্বশেষ রয়েছে, পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য পদত্যাগ, পতনের মুখে নেতানিয়াহু সরকার। গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানিয়াহুর জরুরি মন্ত্রীকালীন যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্তজ। বেনি গান্তজের পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গান্তজের পদত্যাগ কতটা চাপের মুখে পড়লেন নেতানিয়াহু? প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু সরকারের পতন ঘটে যাচ্ছে কিনা। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর খবর অনুযায়ী বেনি গান্তজ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছে না নেতানিয়াহু, কেননা বেনি গান্তজের দল নেতানিয়াহু জোট সরকারের শরিক দল নয়। তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারের। জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজ পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। বর্তমান নেসেটের 120 আসনের মধ্যে 64টি নেতানিয়াহু সরকারের জোটের দখলে রয়েছে। তবে গান্তজ সরকারের ছাড়াই ইসরায়েলের জরুরি মন্ত্রিসভা এখন নেতানিয়াহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো দলের প্রতিনিধিত্ব রইল না। গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিমা মিত্র ও জিম্মি পরিবার একই চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, গত 7ই অক্টোবর ইসরায়েল হামাসের আকস্মিক হামলার পর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করছিলেন নেতানিয়াহু। 3 সদস্যের এই মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল বেনি গান্তজ। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাজ ছিল গাজা যুদ্ধের তদারকি করা। তবে গত মাসে এই জরুরি সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বেনি গান্তজ। তখন তিনি বলেছিলেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলেও তিনি তার সরকার ছেড়ে যাবেন। গত শনিবারই বেনি গান্তজ পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে ওই দিনই ইসরায়েলি বাহিনীর এক অভিযানে গাজায় হামাসের হাতে 4 বন্দী জিম্মিকে উদ্ধার করলে পদত্যাগের ঘোষণা স্থগিত করেন তিনি। ওই দিন বন্দী উদ্ধারের নামে ইসরায়েলি যে হামলা চালিয়েছিল তাতে 270 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে বেনি গান্তজের পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে। এদিকে রাশিয়ার বিজ্ঞানীদের গ্রেফতার করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই গর্বের সাথে বলেন তার দেশ বিশ্বের প্রথম হাইপারসনিক অস্ত্র তৈরিতে কাজ করছে। উল্লেখ্য, হাইপারসনিক বিমান শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে যেতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে মস্কো এই বিজ্ঞান নিয়ে কাজ করা একাধিক রাশিয়ান পদার্থবিজ্ঞানীকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত এবং কারারুদ্ধ করেছে। গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ও এদের মধ্যে 3 জন এখন মৃত। একজনকে ক্যান্সারের শেষ পর্যায়ে থাকা অবস্থায় হাসপাতালের বিছানায় থেকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছুক্ষণ পরেই তিনি মারা যান। আরেকজন 68 বছর বয়সী ভ্লাদিস্লাভ গালনিকভ। এই একাডেমিককে গ্রেফতার করে এপ্রিলে দক্ষিণ রাশিয়ার তামস্ক তার বাড়িতে 2023 সালের অভিযান চালানো হয়। তার একজন আত্মীয় বলেন, কালো মুখোশ পরা সশস্ত্র লোকেরা ভোর 4টার দিকে এসে আলমারির মধ্যে খোঁজাখুঁজি করে এবং বৈজ্ঞানিক সূত্রসহ কাগজপত্র জব্দ করে। 2015 সাল থেকে এই পর্যন্ত 12 জন পদার্থবিজ্ঞানী গ্রেফতার হয়েছে, যারা কোনো না কোনোভাবে ওই হাইপারসনিক প্রযুক্তি বা এটা নিয়ে কাজের জন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। তারা প্রত্যেকেই ভয়ঙ্কর দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোপন খবর বিদেশের রাষ্ট্রে প্রচার করা এবং রাশিয়ার বিশ্বাসঘাতকতার বিচার করা হয় গোপনে। এই কারণে তাদের বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি তা স্পষ্ট করা হয়নি। ক্রেমলিন শুধু জানিয়েছে অভিযোগগুলো গুরুতর এবং যেহেতু বিশেষ বাহিনী এতে যুক্ত হয় তাই এই নিয়ে আর কিছুই বলা যাবে না। কিন্তু আইনজীবী ও গ্রেফতারকৃতদের সহকর্মীরা বলেছেন, এই বিজ্ঞানী অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত ছিলেন না। কিছু মামলা দায়ের করা হয়েছে খোলাখুলিভাবে তারা অন্য দেশের গবেষকদের সঙ্গে মিলে কাজ করছিল সেটার জন্য। আর সমালোচকরা মনে করেন এফএসবির এরকম একটা ধারণা তৈরি করতে চায় বিদেশি স্পাইরা তাদের অস্ত্রের গোপন খবর জানার চেষ্টা করছে। এদিকে এবার ইউক্রেনের সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছেন নারী সেনারা।
রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের শুরুর পর দেশটিতে দলে দলে নারী সামরিক বাহিনীতে যোগ দিতে যাচ্ছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে এই মুহূর্তে ৬৭,০০০-এরও বেশি নারী কাজ করছেন। এদের মধ্যে অস্ত্রধারী সৈনিক হিসেবে সম্মুখ সমরে লড়াই করছে উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্যরা। এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী নাটালিয়া কালমিকোভা। তিনি বলেছেন, নারী সৈনিকরা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করছে। নাটালিয়া আরও বলেন, ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর নারীদের আলাদাভাবে সংগঠিত না করা হলেও বিপুল সংখ্যক নারী সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করেন। বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৬৭,০০০-এরও বেশি নারী রয়েছেন। এর মধ্যে ১৯,০০০ সাধারণ কর্মী এবং অন্যান্যরা বিভিন্ন পরিষেবায় নিযুক্ত বলে জানান তিনি। নাটালিয়া উল্লেখ করেছেন, ঐতিহ্যগতভাবে সেনাবাহিনীর কাজকে মেয়েদের কাজ মনে করে না ইউক্রেনের সমাজে। তারপরও চলমান পরিস্থিতিতে নারীরা দলে দলে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তারা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করছেন। নাটালিয়া জানান, নারী সেনারা প্রায় সময় শত্রু শিবিরের ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী জানান, ২০১৮ সালে আইন পরিবর্তনের মধ্য দিয়ে সেনাবাহিনীতে নারীদের প্রবেশ সহজ করছিল ইউক্রেন। তবে সমাজের এই বাহিনীতে নারীদের পদোন্নতি নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়াও চলছে। ইউক্রেনের বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ২০২৩ সালে দেশটির সশস্ত্র বাহিনীতে নারীর সংখ্যা ৪০% বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছরের শুরুতেই দেশটির সশস্ত্র বাহিনী কাজ করা নারীর সংখ্যা প্রায় ৬২,০০০ ছাড়িয়ে গেছে। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের আগে নারীরা প্রধানত চিকিৎসার বিশেষজ্ঞ এবং যুদ্ধবিহীন ভূমিকাতে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু সামরিক ভূমিকার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর এখন সম্মুখ যুদ্ধ ও নেতৃত্বের দায়িত্বগুলো সামলাচ্ছেন নারীরা। এদিকে যে কারণে পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দাক ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তিনি এই ঘোষণা দেন। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেকজান্ডার দাক ক্রো এমন ঘোষণা দিলেন। পদত্যাগের সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এটা খুবই কঠিন একটি সন্ধ্যা। বেলজিয়ামের ভোটাররা এই সপ্তাহান্তে ইইউ পার্লামেন্ট ছাড়াও দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনে অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লাসম বেলাং পার্টি বেশ ভালোই করছে, যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি। আলেকজান্ডার দাক ক্রোর নেতৃত্বে ৭ দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে। এই কারণে সরকার প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার দাক ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স, ভ্লামার বেলাং পার্টি এবং ভ্রুইট পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, সোমবার প্রধানমন্ত্রী আলেকজান্ডার দাক ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন।